আর এইটা হচ্ছে সেই লজ যেখানে আমরা রুম নিয়েছিলাম। এটা ওই যে হাইওয়ে, পুরো হাইওয়ের পাশেই নিয়েছিলাম। এবার আমাদের বেরোবার সময় হয়ে গেছে। ওই যে ওই রাস্তা দিয়ে এগোবো, এদিক দিয়ে এসেছি, এদিক দিয়ে যাব। তো এখন বেরোবো। তো জয় হিন্দ, জয় ভারত, চলো এগোনো যাক। আমাদের সাথী ওখানে দাঁড়িয়ে, সময় হয়ে গেছে বেরিয়ে পড়বার। তো চলো বেরিয়ে পড়া যাক। রাতের ক্লান্তি কাটিয়ে বেরিয়ে পড়লাম রাস্তা ধরে। সকালবেলায় ধীরে ধীরে খোঁজ একটাই থাকে যে চায়ের দোকান কোথায় আছে। তো চায়ের দোকান খুঁজতে খুঁজতে এগোতে থাকলাম ধীরে ধীরে। প্রথমে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, তারপরে সেখানে না খেয়ে আবার একটু দূরে চলে গেলাম। তো সকালবেলায় এক কাপ চা না হলে ঠিক জমে না। সকালবেলায় মাদুরাই থেকে যে রামেশ্বরমের রোডটা আছে, তাতে বেশ মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো রোদ মোটেও ছিল না, রোদ অনেকটা আগে গিয়ে পেয়েছিলাম। তো সকালবেলায় প্রায় মেঘলা মেঘলা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদারে এক কাপ করে চা, তারপরে বেরিয়ে গেলাম রাস্তা ধরে, এগোতে থাকলাম। শুভম, মাদুরাই থেকে রামেশ্বরমের যে রোডটা হয়, সেই রোডটাতে চারিপাশে জনসংখ্যা একবারে কম। তো চারিদিকে দেখতে পাবে যে কিছুটা দূর যাওয়া অবধি তো বেশ কিছু জায়গায় চাষের জমি, সুন্দর সুন্দর চাষের জমি, এটা সেটা দেখতে পাবে। কিন্তু আগামী কিছুটা সময় যাবার পরে দুদিকে বেশ ছোটোখাটো জঙ্গল থাকবে, আর মধ্যেখান দিয়ে তুমি গাড়ি চালাবে, তো রাস্তাটা ভীষণ দেখতে সুন্দর লাগে। আর এখন দেখতেই পাচ্ছ যে হালকা রোদ বেরিয়ে এসেছে, তো আকাশটা কিভাবে মেঘগুলো পরিষ্কার লাগছে, আর একবারে ফার্স্ট ক্লাস ওয়েদার লাগছে। মাদুরাই, যারা মাদুরাইতে কিছুটা সময় দিতে পারবে তাদের জন্য কিন্তু মাদুরাইতে দেখবার মতো অনেক কিছু আছে। মাদুরাইতে প্রায় আশপাশ মিলিয়ে 20-25 কিলোমিটারের ডিস্টেন্সের ভেতরে প্রায় 12 থেকে 15টা মন্দির আছে, যেগুলো ভীষণ ফেমাস। তাছাড়াও হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে বড় মন্দির, উঁচুতে বড় মন্দির আর বেশি কারুকার্য মীনাক্ষী আম্মান টেম্পেলও হচ্ছে মাদুরাইতেই আছে। এই জঙ্গলটা যাবার পথে পড়বে, এই জঙ্গলটা অনেকটা দেখতে সেই ম্যানগ্রোভ জঙ্গলের মতো লাগে। তো এখানে মানে বেশি জল নেই, জাস্ট 1 হাঁটুর ওপরে হবে। আর এটা বহু বড় এরিয়া জুড়ে এরকম জল আছে, আর তার ওপরে এরকম বেশিরভাগ কাঁটা গাছ, মানে বাবলা গাছ টাইপের গাছ বহু আছে, বহু। চলো শুরু করা যাক এবার কিছু দরকারি কথা। আচ্ছা, অনেকজনের প্রশ্ন হতে পারে যে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আসবার চেষ্টা করি রামেশ্বরম, তো কিভাবে আসব বা কোথায় কী ব্যবস্থা করতে হবে। তো দেখো, এটার বিষয়ে যদি জানতে চাও পুরো বিষয়টা, তো আমি এরকম বলবো যে তুমি ভারতবর্ষের যে প্রান্তেই থাকো না কেন, তোমাকে প্রথম আসা দরকার হচ্ছে মাদুরাই। দেখো, তাছাড়াও বাকি যে কোনো স্টেশনে আসতে পারো, তুমি চেন্নাই আসতে পারো, কোয়েম্বাটুর আসতে পারো, পালাকাড আসতে পারো। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই স্টেশনগুলো থেকে রামেশ্বরম যাবার প্রত্যেক দিন কিন্তু কোনো ট্রেন নেই। প্রত্যেক দিন এখান থেকে কোনো ট্রেন নেই, কোথাও সপ্তাহে একবার ট্রেন আছে, কোথাও থেকে সপ্তাহে 2বার ট্রেন আছে। তো রোজ এখানে কোথাও ট্রেন নেই। তো
তো একমাত্র একটাই সিটি হচ্ছে মাদুরাই, যেখান থেকে তুমি পেতে পারো হচ্ছে প্রত্যেক দিন ট্রেন। তো সেই জন্যে কী করতে হবে যে সর্বপ্রথম তুমি যেখানেই থাকো না কেন তোমাকে আসতে হবে হচ্ছে মাদুরাই জংশন। তুমি চেন্নাই এলেও চেন্নাই থেকে মাদুরাই জংশন আসতে পারো, বা অন্য যে কোনো স্টেশনে এসে তুমি মাদুরাই জংশন আসতে পারো। মাদুরাই জংশন থেকে তোমার সুবিধা এটা যে মাদুরাই জংশন থেকে তুমি সব সময় মানে মাদুরাই জংশন মানে মাদুরাই স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলে বাস পেয়ে যাবে। যদি তোমার মনে হয় যে বাসে খুব বেশি জার্নি হবে, কষ্ট হবে, বমিট হতে পারে, তো তার জন্যে আছে মাদুরাই থেকে রোজ সকালে কিন্তু একটা ট্রেন যায় হচ্ছে রামেশ্বরম, আবার ওই ট্রেনটাই ফেরত আসে হচ্ছে বিকেল দিকে। তো প্রত্যেক দিন একটা ট্রেন যাতায়াত করে। তো মাদুরাই থেকে রামেশ্বরম যাবার খুব সুবিধা, তো এই জিনিসটা করতে পারো। এটা রামেশ্বরম রোড, একটা ছোট বাছুরকে কিভাবে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে শুয়োরের বাচ্চারা, রাস্তায় দেখতে পায় না এরা, কি করা যায়? কাদের এটা, কোথা থেকে এসছে তাও তো বোঝা যাচ্ছে না। ওই যে শুয়োরের বাচ্চা কারবালাগুলো আসছে, এই এদেরই কাজ। অনেকজনার আবার কথা হতে পারে যে রামেশ্বরমে যাবার পরে কেমন কি করব। তো রামেশ্বরমে যাবার পর প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে রামেশ্বরম হচ্ছে অতিরিক্ত গরম জায়গা। কেউ যদি তোমাদের মধ্যে কেউ কন্যাকুমারী গিয়ে থাকো, তো কন্যাকুমারীতে অত গরম করে না, কিন্তু রামেশ্বরমে ভয়ানক হিট, মানে এত বেশি ঘাম হবে, এত বেশি। রাতে অতটা প্রবলেম হবে না, রাতে অনেকটা পারফেক্ট লাগবে, কিন্তু দিনের বেলায় অতিরিক্ত গরম লাগবে। আর বিশেষ করে যদি ধনুষকোটি যাচ্ছ বা কোথাও যাচ্ছে ঘুরতে, তো অবশ্যই ব্যাগেতে ছাতা রাখো, ছাতা অবশ্যই প্রয়োজন, কারণ অতিরিক্ত তেজ, রোদের অতিরিক্ত তেজ। তো রামেশ্বরমে অতিরিক্ত যে মানে বৃষ্টি হয় বা মৌসুম খারাপ থাকে তেমন কিছু নয়। তো সেই জন্যে যেটা করবে সেটা হচ্ছে যে রামেশ্বরমে যখনই যাও না কেন সাথে ছাতা, ঠান্ডা জল, যেখানেই ঘুরতে বেরোবে এগুলো রাখবে। আমি এদিক ওদিক ভারতবর্ষে প্রায় অনেক জায়গায় ঘুরেছি, তবে একটা জিনিস বিশ্বাস করো, রামেশ্বরমে যে পরিমাণে তাল গাছ আছে আমার মনে হয় না যে ভারতবর্ষের অন্য কোথাও এত বড় পরিমাণে তাল গাছ আছে। মানে যেখানে যাবে, যেদিকে যাবে, যেভাবে যাবে, চারিদিকে শুধুই তাল গাছ, শুধুই তাল গাছ। আমি বলছি না যে রামেশ্বরমের ভেতরে, রামেশ্বরমের ভেতরে অত তাল গাছ নেই, কিন্তু রামেশ্বরমের যে ব্রিজটা পার করে ভেতরে ঢুকে যাচ্ছ, মানে সমুদ্রের ওপর যে ব্রিজটা পার করে রামেশ্বরমে ঢুকে যাচ্ছ, তো তারপরে সেখানে অত কোথাও তাল গাছ নেই। কিন্তু যদি ব্রিজের এপারটায় দেখো, তো এত বড় পরিমাণে তাল গাছ যে কী বলবো, মানে লক্ষাধিক কয়েক কোটি তাল গাছ আছে এখানে। শুভম, খাবার খাচ্ছ? এই যে রামেশ্বরম আর ওই 10-12 কিলোমিটার মতো, এখানে খেতে বসেছি, শুভম বাবু ওখানে খেতে বসেছে। খাওয়া দাওয়া হলো, এবার যাবার পালা। একটা পেট্রোল পাম্প, এই হোটেলটাতেই খেলাম, মাছ ভাত 120 টাকা করে নিল।
শুভমের বন্ধু এসে গেছে। এই 120 টাকা করে দুটো খাবার, 240 টাকা। যত খুশি ভাত, 2 পিস করে মাছ দিয়েছিল, যথেষ্ট ভালো খেলাম, পুরো পেট ভরে খেলাম। যদিও বাঙালি ভাত মাছ নয়, এটা হচ্ছে তামিল ভাত মাছ। চলো এগোনো যাক। मांगाई रे मांगाई मांगाई ताल गाछ टिकाऊ রামেশ্বরম ঢুকবার প্রায় 14 কিলোমিটার আগে পড়ে হচ্ছে এই বিচটা। এখানে ঢুকবার জন্য যে টিকিট মূল্য, মানে এর কোনো টিকিট মূল্য নেই, জাস্ট এখানে মানে বাইক পার্কিং করবার জন্য শুধু 5টা টাকা দিতে হয়, তাছাড়া এখানে কোনো টিকিট লাগে না। তো বাইক পার্কিং 5 টাকায় করে এগিয়ে গেলাম এই বিচের দিকে। ভাবলাম কেমন কি হবে বিচ, কতটা সুন্দর হবে, স্নান করার মতো হবে কি না, তো নানান প্রশ্ন মনের ভেতর ছিল। তাও ভাবলাম চলো যদি ঠিকঠাক লাগে তো স্নান করবো, আর যদি নোংরা লাগে তাহলে আর স্নান করবার প্রয়োজন নেই। এটা হচ্ছে রামেশ্বরম থেকে 18 কিলোমিটার আগে পড়া একটা বিচ। অসাধারণ সুন্দর এই বিচ, আর এখানে পপুলেশন কম থাকবার জন্য বিচ অতিরিক্ত নোংরাও না, বেশ পরিষ্কার। মনে হয় যে তামিলনাড়ুর সবচাইতে পরিষ্কার বিচগুলোর মধ্যে হয়তো এটা একটা হবে। এখানে কিন্তু লেখাই আছে যে এটা ডেঞ্জার, it is a deep and dangerous sea area where bathing is forbidden, bathing is life threatening. Many people have drowned in the sea in this area, so the public is advised to alert and তো ওয়ার্নিং দেওয়া আছে, কিন্তু ওয়ার্নিংয়ে কি এসে যায়, আমরা এগোবো। এটা হচ্ছে সমুদ্র, মদের বোতল সব জায়গাতেই পাওয়া যায়। তো যাই হোক, সুন্দর সমুদ্র, আমরা এসে গেছি কাছে একবারে। অনেক লোক আছে, কারণ সবাই ঘুরতে এসেছে, দিওয়ালির কেটে গেছে তো সবাই ঘুরতে এসেছে। পাপান, এত ভালো সমুদ্র আমি কোথাও দেখিনি। সব জায়গায় নোংরা। সমুদ্র এখানে অতিরিক্ত পরিষ্কার, এখানে লঞ্চে করে ঘুরতেও যেতে পারো, বহু ভিড় আছে। বিচের এই পার্কিংয়ের কাছে দাঁড়িয়ে আছি। তো এখানে একটা জিনিসই খারাপ, যে মানে এখানে স্নান করবার পর সমুদ্র যে গা হাত পা নোনা জলের জন্য চ্যাটচ্যাট করে, তার ব্যবস্থা করবার মতো কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, এখানেই দাঁড়িয়ে আছি, এবার প্যান্ট জামা চেঞ্জ করে যাব, স্নান টান সবই হলো।
যাই হোক, এটা আমাদের ভুল ধারণা ছিল যে ওখানে স্নান করবার তেমন কোনো ব্যবস্থা নেই, কারণ একটুখানি পরেই ঠিক পেছু দিকটায় যখন যাই দেখি যে হ্যাঁ ওখানে স্নান করবার খুব ভালো ব্যবস্থা করা আছে, চৌবাচ্চায় জল আছে, তো সেখান থেকে স্নান করতে পারো। একজনার স্নানের পেছু 20 টাকা করে নিচ্ছিল। তো ওখানে গিয়ে ভালো করে স্নান টান করে আগামী রাস্তায় বেরিয়ে গেলাম রামেশ্বরমের পথের দিকে। এখান থেকে রামেশ্বরম প্রায় ছিল প্রায় 15-16 কিলোমিটার। এইটাই হচ্ছে সেই ট্রেনটা, যে ট্রেনটার কথা আমি তোমাদেরকে বললাম। এটাই হচ্ছে সেই ট্রেনটা যেটা রোজ মাদুরাই থেকে যাতায়াত করে। রামেশ্বরমে যে কদিনই থাকো না কেন সেটা তো পরের বিষয়, তবে চেষ্টা করবে যে একদিন অন্তত সূর্য ওঠা বা সূর্য ডোবা যে কোনো একটা ইভেন্ট, এই যে বিখ্যাত রামেশ্বরমের সমুদ্রের ওপর যে ব্রিজটা আছে যেটাকে পাম্বান ব্রিজ বলা হয়, ওই ব্রিজের ওপর থেকে কিছু সুন্দর ফটো তোলার চেষ্টা করবে। কারণ বিশ্বাস করবে না যে ওই ব্রিজের ওপর থেকে সত্যি কতটা সুন্দর লাগে চারিদিকটা, অসাধারণ সুন্দর লাগে চারিদিকটা, অসাধারণ। এই সেই বিখ্যাত জায়গা, পরে আরেকবার দেখানো হবে। তবু এখন সুন্দরতা, সমুদ্র, ওদিকেও সমুদ্র দেখতে পাচ্ছ, পুরো সমুদ্র, আকাশটা কত সুন্দর লাগছে দেখো। তো গাড়ি আছে, হালকা বৃষ্টি হচ্ছে, রেন হচ্ছে, হালকা রেনি সিজন তো। তো যাই হোক, আমি ওপারে গিয়ে দেখাবার চেষ্টা করি, অসাধারণ সুন্দর লাগছে। ওপারে ওপারে যায়, ওপারে যায়, ওপারে যায়, ওপারে যায়, ওপারে যায়, ওপারে ওপারে। ওই যে দুজন মাছ ধরতে যাচ্ছে, ওদিকে ওগুলো সব মাছ ধরবার ট্রলার। কত সুন্দর লাগছে, রোড খুব জ্যাম, রোড খুব জ্যাম আছে। তো যাই হোক, ওই যে একটা নিচুপাড়া ব্রিজ দেখতে পাচ্ছ, নিচুপাড়া ব্রিজটা হচ্ছে ইংরেজ আমলে 120 বছর আগে তৈরি হয়েছিল।
আর ওপরেরটা এখন মোদি সরকার নতুন তৈরি করছে। রামেশ্বরমে যখনই এই ব্রিজে আসো না কেন চেষ্টা করবে যে কারণ রামেশ্বরম থেকে এখানে এলে 4 চাকায় আসতে হবে। তো 4 চাকায় মানে তোমরা যদি ট্যুরে আসো তো 4 চাকাওয়ালাকে বলবে যে এপারে নামিয়ে দিতে, আর এই ব্রিজটা হেঁটে পার হবে। তো এটা একটা লাইফে ভুলতে পারবে না, এরকম একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। তাছাড়াও ওপর থেকে এই যে নতুন ব্রিজটা যেটা তৈরি হয়েছে, তো এটা এখন চালু করে দেওয়া হয়েছে, আর পুরনো যে ব্রিজটা ছিল ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো মোদি সরকার আসবার পর যে নতুন ব্রিজটা চালু করা হয়েছে সেই ব্রিজটা অতিরিক্ত সুন্দর বিউটিভাবে তৈরি করা হয়েছে, এত ভালো লাগবে রাতের বেলায়। তো চেষ্টা করবে যে সন্ধ্যের পরে একবার অবশ্যই এই জায়গাটা ভিজিট করা, অতিরিক্ত সুন্দর লাগবে। এই যে নিচের দিকটা দেখছো, ওই নিচের দিকটা হচ্ছে পুরনো ব্রিজটা, আর ওপরে যে লাইট জ্বলছে ওটা হচ্ছে নতুন দিকটা। দেখতেই পাচ্ছ এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে। তো এরা সবাই মানে ফটো তুলতেই এসেছে। তো সবাই সূর্যটাকে হাতের মধ্যে নিয়ে সুন্দর ক্রিয়েটিভভাবে ফটো তোলা পছন্দ করে এখান থেকে। তো আমরাও সেটা তুলেছি, কিন্তু আমরা আসবার দিন তুলেছি, যেহেতু আমাদের যাবার দিন একটু লেট হয়ে গেছিলো। আর যেদিন বৃষ্টি হয় সেদিন কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে ফটো তোলা যায় না। এইটা হচ্ছে সেই জায়গাটা, অনেকজনা হয়তো জানো না যে এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি মানে ওনার যে জন্ম হয়েছিল সেটা কিন্তু রামেশ্বরম। তো ওনার জন্ম রামেশ্বরমে হয়েছিল। তো এইটাই হচ্ছে সেই এপিজে আব্দুল কালাম স্যারের মেমোরিয়াল। তো এইখানে ওনাকে কবর দেয়া আছে, আর সেই তার পাশেই একটা মানে সেই কবরের আশেপাশেই একটা ভালো বড় মিউজিয়াম করা আছে। তবে এই মিউজিয়ামের ভেতর কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো ভেতরে গিয়ে কোনো ফটোও তুলতে পারবে না, কোনো কিছু করতেও পারবে না। তো হ্যাঁ, ভেতরে ঢুকতে পারো, সেখানে গিয়ে সব কিছু দেখতে পারো, কিন্তু ভিডিও ক্যামেরা একবারে নট অ্যালাউ। ফোন একবারে বাইরে রেখে যেতে হবে। তোমরা অন্য কারোর কাছে জমা মানে রেখে দিয়ে একজন কাউকে বাইরে বসিয়ে দিয়েও যেতে পারো। তাছাড়াও বাইরে ফোন রাখবারও জায়গা আছে। এই হচ্ছে সেই রামের বিখ্যাত মন্দির, যে মন্দির দেখতে হাজার হাজার মানুষ আসে, লাখ লাখ কোটি কোটি মানুষ আসে। আর সেই মানুষগুলোর মতো সৌভাগ্য আমাদেরও, তাই আমরাও চলে এসেছি সেই মন্দিরের কাছে। বুকটা ভরে গেল যখন এই মন্দিরের সামনে এলাম। অসাধারণ সুন্দর অপূর্ব এই মন্দির। এই মন্দিরের বা বাকি ধনুষকোটি সব কিছু ট্রাভেল ভিডিও সব কিছু আছে, সব কিছু। রামেশ্বরম মন্দির এখান দিয়ে গিয়ে মাত্র 200 মিটার। তো এখানেই রুম নিয়ে নিলাম, গাড়ি সামনে পার্ক করে দিয়েছি, ঠিক আছে। আর এই যে সৌরভ অধিকারী, মেক এ ইউ টার্ন দেন টার্ন লেফট। তো এখান দিয়ে ঘর দিয়ে ঢুকে গিয়ে এটা হচ্ছে ড্রেসিং রুম, মানে সমুদ্রে স্নান টান করে নিজেদের ইয়ে। আর এটা হচ্ছে কিচেন রুম, ঠিক আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ভীষণ ছোট, বাট আমাদের দরকারও নেই বড় করা। তো যাই হোক, এবার আমরা বেরোবো। তো চলো। রাতের বেলায় রামেশ্বরম মার্কেট, ওদিকে রামেশ্বরম টেম্পল। তো রামেশ্বরম আমি বছর 6 আগে এসেছিলাম। 6 বছর আগের রামেশ্বরম আর এখনকার রামেশ্বরমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অসাধারণ সুন্দর হয়ে গেছে এখন। এই ফটোটা ওই ব্রিজের ওপর থেকে তোলা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ফটোটা। তো প্লিজ দয়া করে পার্ট 3 দেখবে, এর আগে পার্ট 1 আছে সেটাও দেখবে, সব কিছু মন ভরে যাবার মতো। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও আছে, আরও অনেক ভিডিও আছে, সেগুলোও দেখবে। রামেশ্বরমের পার্ট 1, 2, 3 আছে, সেগুলো দেখবে। তাছাড়াও মহীশূর এটা ওটা ভিডিও দেখবে।